স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় নির্বাচনে যেতে রাজি নয় প্রধান বিরোধী দল বিএনপি। আবার এই ব্যবস্থায় কখন কিভাবে নির্বাচন হবে সেই বিষয়টি স্পষ্ট করতে পারছে না সরকারি দল আওয়ামী লীগ, অথবা বলা যায় যে করছে না। এজন্য চলতি সংসদের সর্বশেষ অধিবেশনে নির্বাচনের রূপরেখা দেওয়ার ইঙ্গিত দিয়েছিল আওয়ামী লীগের কোনো কোনো নেতা। তবে আজই আইনমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই। আমাদের আলোচনার শিরোনাম তাই সংবিধিবদ্ধ সংবিধান। কথা বলতে স্টুডিওতে আজ আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আছেন বিশিষ্ট চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জনাব আবুল কাশেম ফজলুল হক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। স্বাগত আপনাদের। জনাব অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বর্তমান সংবিধানকে সংশোধন করা হবে না এটি আজকে স্পষ্ট করেছেন আইনমন্ত্রী, কিন্তু যখন সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন যে কবে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে, তখন উনি বলেছেন যে যথাসময় ভেঙে দেওয়া হবে। এটা কি আপনারা জানেন না যে আসলে কবে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে, নাকি আমাদের কাছ থেকে গোপন করছেন? এই মুহূর্তে গোপন, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা কন্ট্রোভার্সির ব্যাপার না। এটা হলো সংবিধানে 24 জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। 24 জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে যদি আপনি পার্লামেন্ট ভেঙে দেন 25 অক্টোবর। সেটাই বলছি। এখন সেখানে সেই জন্য আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে সংবিধানের কোনো পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন নেই, এবং এই 4 জানুয়ারির পরেও নির্বাচন হতে পারে, এটা উনি ব্যাখ্যা দিয়েছেন। জি, 23 জানুয়ারি যদি আপনার পার্লামেন্ট ভাঙেন তার 90 দিন পরে নির্বাচন হবে, সেটাই উনি ব্যাখ্যা দিয়েছেন। এটা তার ব্যাখ্যা। আমরা মনে করবো যে সরকারের মুখপাত্র হিসেবে উনি দিয়েছেন, সেইভাবে আমি ধরে নেব যে 24 জানুয়ারির 23 তারিখের পরে নেক্সট 90 ডেজের ভিতরে ইলেকশন দেওয়া যেতে পারে যদি আমরা চাই। আপনারা কি চান সেটা কি আপনারা জানেন? আপনারা কবে নাগাদ? আমাদের সংসদীয় কমিটি দল অনেক দেরি হয়ে যাচ্ছে না চিন্তা করার জন্য? দেরি না, আপনার পার্লামেন্ট 12 তারিখ বসবে, সেই সময় সংসদীয় দলের বৈঠক হবে, তখন এটা সিদ্ধান্ত হবে যে অন্যান্য অনেকের মতামত নেওয়া হবে। যারা জ্ঞানী গুণী অনেক রয়েছেন মেম্বার পার্লামেন্ট, তাদের বক্তব্য শুনবেন এবং তাদের নতুন। আমরা জানি যে আইনমন্ত্রীর বাসায় একটি বৈঠক হয়েছিল, সেখানে আইনমন্ত্রীর বাসায় বৈঠক হয়েছিল, আমি প্রত্যেকে দেখেছি। সেখানে 3 জন উপদেষ্টার মধ্যে সদস্য তোফায়েল আহমদ, আপনার আমির হোসেন আমু এবং সঞ্জয় সেনগুপ্ত ছাড়াও আরো ছিলেন, এবং ল মিনিস্ট্রির কিছু। সেখানে আলোচনা হয়েছে। আমি আজকের একটা জায়গায় আমাদের মাননীয় আইনমন্ত্রীর সাথে দেখা হয়েছে, তিনি বলেছেন কি বলে আমরা এই ব্যাপারটি আলাপ করছি যে দিস পার্ট দ্যাট পার্ট। তবে তারপরে তিনি কিন্তু প্রেসকে যেটা বলেছেন সেটাই তার বক্তব্য। স্যার, আমি যদি আবার একটু প্রশ্ন করি যে 25 অক্টোবর পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটা ঘোষণা আমরা পেয়েছিলাম, যে এইটা থেকে কি সরকার একটু সরে এসছে? না, এখন সরে এসছে এই মুহূর্তে বলতে পারবো না। আচ্ছা, কারণ ওই জায়গা থেকে ঠিক আছে, এটা ব্যাখ্যার ব্যাপার। 25 অক্টোবর সংসদ ভেঙে দেওয়ার জন্য একটা প্রস্তাবনা বা কথা মাথায় আছে, কিন্তু এটা 23 জানুয়ারি পর্যন্ত রাখা যাবে, এটাও সত্য কথা। এখন এখানে আমি যেটা আগেই বলেছি, এই বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত এই পার্লামেন্ট সেশনের আগে পার্লামেন্টের বোর্ডের মিটিং হয় বলে আমার ধারণা। আচ্ছা, মানে আপনারা ওটা থেকে সরে আসেননি সেটা বলছেন, কিন্তু 25 অক্টোবরের সিদ্ধান্তে অনড় আছেন কিনা সেটা কি? অনড়ের ব্যাপার তো এখানে অনড়, আমরা তো কথা বলবো না যে দিস ইজ ফাইনাল, ইটস বাইবেল অর আদারওয়াইজ। আমরা বলতে চাচ্ছি যে একটা সাধারণ ধারণা দেওয়া হয় যে 25 অক্টোবরে ভেঙে দিতে পারি, কিন্তু তাই বলে দিবই এইভাবে কিন্তু কথাটা আসেনি। সুতরাং এখন সময়ের গড়াতে অনেক পানি গড়িয়েছে, তারপরে চিন্তা করা হচ্ছে 23 জানুয়ারি পর্যন্ত এই সংসদের লাইফ আছে। সুতরাং এটা বাধ্যবাধকতা নেই, কনস্টিটিউশনাল অব্লিগেশন নাই, ম্যান্ডেটরি না ভেঙে দিতেই হবে 25 অক্টোবর। সুতরাং আমার মনে হয় যে আমাদের এই তো কয়েকদিন, 5 দিন পরেই সংসদ বসবে। জনাব ইউসুফ হোসেন, আমি আবার আপনার কাছে আসবো। আপনাদের মানে কথায় বা আমরা যে কথাগুলি জানতে পারছি সেটাতে একটু মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেন একটু সিদ্ধান্তহীনতায় আছে কিনা সেটা আবার পরে একটু শুনবো। যে আমি একটু জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম আপনার কাছে আসি, যে 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে বেগম জিয়া বলেছেন যে বিএনপির মূল লক্ষ্য এখন গায়ের জোরে বাতিল করা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগ সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জোরে বাতিল করেছে ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী প্রতিষ্ঠা করার মাধ্যমে। কিন্তু পঞ্চদশ সংশোধনী বাতিল করলে যে ত্রয়োদশ সংশোধনী আবার প্রতিষ্ঠিত হবে, তাতে সরকারের প্রধান উপদেষ্টা হবে এবিএম খায়রুল হক। প্রশ্ন হচ্ছে যে বিচারপতি এবিএম খায়রুল হককে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মানবেন কিনা যদি এরকমটা হয় কখনো?
ওটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার নাকি? মানে আমি হাইপোথেটিক্যালি যদি মনে হয় যে প্রশ্নটার হয়ে জবাব যাচ্ছে, দেওয়া তো খুব কঠিন না হবে। আমি কারণ বেগম আমি জিয়ার ভাবছি কথা ধরেই যে- বলছিলাম যে এখন জনতার আন্দোলন যদি তাই হয়, আসলে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে ত্রয়োদশ সংশোধনী যদি রিইনস্টেট হয়, বিচারপতি এম এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, সেটা আপনার মেনে নেবেন? যদি এটা সার্টেন হয় যে আওয়ামী লীগ থেকে সে কথা ঘোষণা দেওয়া হয় যে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করছি, জি বাতিল শুধু করছি না, টু রিইনস্টেট 13th অ্যামেন্ডমেন্ট, জি, বাতিল করলে এটা অটোমেটিক্যালি রিইনস্টেট হয়ে যাবে। তারপরে এটা বাতিল করে নতুন অ্যামেন্ডমেন্ট করবে কিনা, অ্যামেন্ডমেন্ট করে ওইটা নিয়ে তারা কি করবে সেটা তো করছেন। আপনি বলছেন বাতিল করে অটোমেটিক চলে আসবে, আমরা বাতিল করে ফার্দার অ্যামেন্ডমেন্ট করবে কিনা। আমি যদি প্রশ্নটিকে আবার একটু রিফ্রেশ করি, যে পঞ্চদশ সংশোধনী বাতিল করাটাই আপনাদের আন্দোলনের উদ্দেশ্য না এখন? আমাদের উদ্দেশ্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে। পঞ্চদশ সংশোধনী বাতিল করে আমাদের মূল লক্ষ্য হলো অবাধ সুষ্ঠু নির্বাচন এবং দলীয় সরকারের অধীনে, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী বা বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয় কোন অবস্থাতে। এখানে পঞ্চদশ সংশোধনী কোনো বড় দাবি না বা মূল দাবি না। মূল দাবি হলো নির্দলীয়, মূল দাবি আমরা হলো যদি সংবিধানে থাকি যে পঞ্চদশ সংশোধনীটা আমরা বাতিল চাই কিনা। পঞ্চদশ সংশোধনীতে যেহেতু এটা করা হয়েছে সেই জন্য আমরা বলছি পঞ্চদশ সংশোধনী বাতিল করা হোক, কিন্তু মূল দাবিটা হলো নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা। পঞ্চদশ সংশোধনী বাতিল করলে ত্রয়োদশ সংশোধনী যে মানে রিইনস্টেট হবে, তখন বিচারপতি এম এম খায়রুল হককে মেনে নেবেন কিনা, নাকি সেইটাও আবার একটু আলোচনা করার দরকার আছে বলে মনে করছেন? না, বিচারপতি খায়রুল হককে আমরা মেনে নেব কিনা এই প্রশ্ন তো অতীতে একবার দেখা দিয়েছিল, যেমন হাসান সাহেবকে মেনে নেওয়া নিয়েই তো সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন ধরেন হাসান সাহেব কিন্তু কোনো এক সময় কত 30 বছর 15 বছর আগে নাকি বিএনপির সঙ্গে, আজকে 35 বছর বলেছেন প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপির সঙ্গে সংযুক্ত ছিল। কি সংযুক্ত ছিল সেটাও মানুষ জানে না। আর বিচারপতি হওয়ার পরে হুমায়ুন হোসেন সাহেব বলবে যে কোন লোক হাসান সাহেবের বিরুদ্ধে যে সে দলীয় বিচারপতি হয়েছে তার শত্রুরাও কখনো এই কথা বলতে পারে নাই। ডিউরিং হিজ লাইফ টাইম tenure as a judge, he was one of the best judges we have ever seen, এবং চিফ জাস্টিস হিসেবে অত্যন্ত সাকসেসফুল দলীয় জাজ হিসেবে তিনি অ্যাপয়েন্টেড হয়েছে। আজকের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বারান্দায় যে সমস্ত কথা বলা যায় সেইগুলি ছিল না। আর সেক্ষেত্রে হাসান সাহেবকে কই বিএনপির সঙ্গে তার কোথায় উঠা বসা ছিল, তার গায়ে কি গন্ধ ছিল, সেই কারণে আওয়ামী লীগ আন্দোলন করে এই বর্তমান সমস্যা সৃষ্টি করেছিল। আসলে আন্দোলনটা সৃষ্টি হয়েছিল যে বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য যে একটি বিরাট পরিকল্পনা নেওয়া হয়েছিল 65 বছর থেকে 67 বছর করা, এবং সেখানে আপনার মনে থাকবে ব্যারিস্টার রফিকুল ইসলাম, আপনার কাছেই আমি শুনেছি যে হাইকোর্টে সিনিয়র জাজ যারা অভিজ্ঞ জাজ তারা কমে যাচ্ছেন বলে এটি জরুরি ছিল। এটি কিন্তু খুবই ঠিক কথা, কিন্তু বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ানো হয়নি, বাড়ানো হয়েছে উনি রিটায়ার্ড করার পরে জাজদের বয়স, যাতে উনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারক থাকতে পারেন। হ্যাঁ, কিন্তু ওটা যদি বিচারপতি হাসান না হয়ে অন্য কোনো জাজ হইতো তাহলে সেটা এই আন্দোলন হতো কিনা সেটা আপনাকে স্মরণ করতে হবে। কারণ আন্দোলনের মূল ভিত্তিটাই বলেছে যে হাসান সাহেব once upon a time was the international secretary of BNP and he was appointed as the ambassador of in Iraq during the tenure while Ziaur Rahman was the president, এবং সেই কারণেই বলছে ওনার গায়ে দ্বন্দ্ব আছে দলের, নট বয়স, দ্বন্দ্ব আছে বল এবং দলীয় গন্ধ। এখন প্রশ্ন হচ্ছে হাসান সাহেবের গায়ে দলের গন্ধ আছে, আর দলীয় প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার অধীনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে। হাসান সাহেবের গায়ে গন্ধ ছিল বলে সুষ্ঠু অবাধ হবে না, সেই জন্য আন্দোলন হয়েছে। আর হাসিনার গায়ে কিন্তু আওয়ামী লীগের কোনো গন্ধ নাই এবং আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, কাজে তার অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। এবং এই পরিবর্তনটা তিনি কি করেছেন, সংবিধানে ছিল না আগে, এই পরিবর্তন যেটা উনি করেছেন, তিনি সংবিধান পরিবর্তন করছেন। সংবিধান পরিবর্তনের জন্য ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল না আওয়ামী লীগের কোনো মানুষ, কোনো দল, কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইন্টেলেকচুয়াল দাবিও ছিল না, তবু তিনি করেছেন। করে বলছেন আমি এটা পরিবর্তন করে এই করেছি, তার বাইরে আমি যাবো না, এক চুলো যাবে না। কি কারণে? বিকজ তিনি নিজেই পরিবর্তনটা করছেন এবং এই পরিবর্তিত সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে। আমরা এটাতে আসি। তিনি অবশ্য বলছেন যে এটা মানে আদালতের রায়ের ক্ষেত্রে করছেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমরা জানতে চাইবো যে এই যে নির্বাচনী সরকার ব্যবস্থা নিয়ে যে একটা জটিলতা, সেই জটিলতাটা আসলে আমাদের একটি 5 বছর পর পর একদম আমাদের নিয়তির মতো হয়ে দাঁড়িয়েছে। এর থেকে মানে আপনার মূল্যায়ন বা আপনার বিশ্লেষণ কি? আসলে তো তাই হচ্ছে, 5 বছর পর পর নির্বাচন হয় এবং নির্বাচনের 1 বছর 1.5 বছর আগে থেকে নির্বাচন সামনে নিয়ে ক্ষমতার লড়াই একেবারে ঘনীভূত হয়ে তীব্র হয়ে দেখা দেয়। এবং তাতে আমি হিসাব করে দেখেছি গড়ে 150-র চেয়ে বেশি লোক
নির্বাচন উপলক্ষে প্রতি বছর নিহত হয়। আমরা লক্ষ্য করেছি সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ ভেঙে গিয়ে একটা রাষ্ট্র ভেঙে 15টা রাষ্ট্র হয়েছে, তাতে সর্বসাকুল্যে 150 জনের মতো লোক নিহত হয়েছেন সেই আন্দোলনে। কিন্তু আমাদের দেশে একটা নির্বাচনকে কেন্দ্র করেই এই অবস্থা হয়। আমাদের রাজনীতিতে আসলে রাজনৈতিক মর্ম নেই, এটা সম্পূর্ণ ক্ষমতার লড়াইতে পর্যবসিত হয়েছে। আমাদের গণতন্ত্রের মধ্যে ভোটাভুটির মাধ্যমে সরকার গঠন ছাড়া আর কিছুই নেই। সেই কারণেই এই নির্বাচন নিয়ে এত জটিলতা। এখানে তো পঞ্চদশ সংশোধনীর কথা বলি, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, মূল ব্যাপারটা ক্ষমতায় আমরা থাকবো, কোনো অবস্থায় ক্ষমতা ছাড়বো না। সরকার আমরা উৎখাত করব, আমরা ক্ষমতায় যাব, কোনো অবস্থায় এর অন্যথা হবে না। এই বিষয়টা হলো একেবারে মর্মগত চেতনা। এর মধ্যে যদি দেশকে কিভাবে গঠন করব, জাতির উন্নতি কিভাবে হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ কি করে মর্যাদাপূর্ণ শক্তিশালী রাষ্ট্র হতে পারে, এই সব বিষয়ের বিবেচনা যদি যথেষ্ট পরিমাণে থাকতো, তাহলে এরকম ক্ষমতার লড়াই হতো না। যারা ক্ষমতায় থাকেন তাদের ওই স্পিরিট থাকতো যে জনগণ ভোট দিলেই আমরা থাকবো, জনগণ ভোট না দিলে আমরা থাকবো না, আমরা ফেয়ারলি নির্বাচন করব। প্রতিপক্ষ একই রকম কথা বলতো যে আমরা নির্বাচিত হলেই ক্ষমতায় যাব, যাতে নির্বাচন ফেয়ার হয় সেই জন্য। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে 1972 সন থেকেই আমাদের দেশে সরকারি দল, বিরোধী দল যখন যারাই থাকুক না কেন, সম্পূর্ণ অবিশ্বাস। এরকম অবিশ্বাসটা পাকিস্তান আমলে ছিল না। যে কোনোভাবেই হোক একরকম নির্বাচন হয়েছে, নির্বাচনের বিরুদ্ধে বিরোধী দল অনেক অভিযোগ করেছে। কিন্তু 1973 সনের নির্বাচন থেকে ক্রমাগত যে দুরবস্থা দেখা যাচ্ছে, এরকমটা ছিল না। 1980-র দশকে এসে আমাদের দেশে এনজিও এবং সিভিল সোসাইটি ডেভেলপ করেছে র্যাপিডলি, খুব দ্রুত। এবং 1980-র দশক থেকেই সিভিল সোসাইটি রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে এরশাদ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের, বিএনপির আন্দোলন, এই গোটা আন্দোলনটার মধ্যেই আপনারা লক্ষ্য করবেন খান সরোয়ার মোর্শেদ সাহেবের সভাপতিত্বে যে নাগরিক কমিটি গঠিত হয়েছিল, এই নাগরিক কমিটি সবচেয়ে ভাইটাল রোল প্লে করেছে। আওয়ামী লীগ তখনও চাইছে আরেকটু পরে আমরা আন্দোলন আরম্ভ করি, এখনো আন্দোলনের সময় হয়নি। বিএনপি তখনও চাইছে আরেকটু সময় গেলে আন্দোলন আমরা আরম্ভ করব, তা না হলে এখনই আন্দোলন জমানো যাবে না। ওই অবস্থায় আমাদের এই বুদ্ধিজীবীরা নাগরিক কমিটি গঠন করে তারা ক্রমাগত ছাত্র দলগুলোর এবং ছাত্র নেতাদের পেছনে লেগে থেকেছেন আন্দোলন চালানোর জন্য। তারা ক্রমাগত একবার খালেদা জিয়ার কাছে গেছেন, একবার শেখ হাসিনার কাছে গেছেন ওই আন্দোলন চালানোর জন্য। এই সিভিল সোসাইটি তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আনছে কিভাবে 31 বুদ্ধিজীবী গ্রুপ বলে একটা গ্রুপ হয়েছিল। স্যার আমরা যদি তো এইভাবে লক্ষ্য করলে আমরা দেখব যে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দল নির্বাচনে একটা ক্ষমতার লড়াইতে চলে গেছে, রাজনীতি বিমুক্ত হয়েছে। আর সিভিল সোসাইটির বুদ্ধিজীবীরা যেসব কমিটি করে কাজ করেছেন, তারা বুদ্ধি দিয়েছেন শুধু গণতন্ত্র এবং গণতন্ত্র ছাড়া অন্য কোনো কথা এখন আনা যাবে না, আনলে ঐক্য থাকবে না ইত্যাদি। এবং গণতন্ত্র মানে ভোটের মাধ্যমে সরকার গঠন। এইভাবে আমাদের রাজনীতিহীন হয়ে গেছে। এটা অনেক জটিল এবং গভীর সমস্যা। এটা কেবল আওয়ামী লীগ বা বিএনপির ব্যাপার না, গোটা জাতির ব্যর্থতার সঙ্গে। স্যার আমি সিভিল সোসাইটির কথা আপনি বললেন যে সিভিল সোসাইটি একতাবদ্ধভাবে একটা আন্দোলন করেছিল, কিন্তু এখন তো সিভিল সোসাইটি সাংঘাতিকভাবে বিভক্ত। আমরা বুদ্ধিজীবী বলতে আওয়ামী বুদ্ধিজীবী এবং বিএনপি বুদ্ধিজীবী, পন্থী বুদ্ধিজীবী বুঝি। সেইটার কারণ কি স্যার? এটা তো আমরা শুধু পলিটিশিয়ানদের দোষ দিই যে তারা। বুদ্ধিজীবীর একটা ব্যাপার বলি, সিভিল সোসাইটি ইন্টেলেকচুয়ালসরা 80-র দশকে সাধারণভাবে আওয়ামী লীগ সমর্থক ছিলেন। ব্যতিক্রম হয়তো একজন দুইজন ছিলেন, কিন্তু তাদের শক্তি বোঝা যেত না। আর এইবার যেটা দেখা যাচ্ছে, সিভিল সোসাইটির বুদ্ধিজীবীরা এমনভাবে কথা বলছেন যে তারা অন্তত তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সম্পূর্ণ বিএনপির পক্ষে, আওয়ামী লীগের বিরুদ্ধে। এই পরিবর্তনগুলো কেন হয়েছে? সিভিল সোসাইটি যারা বুদ্ধিজীবী তাদের সবারই আন্তর্জাতিক নানান রকম যোগাযোগ আছে। তারা যেসব ভলান্টারি কাজ করেন, এগুলো বাইরের নানান ফাইন্যান্সিং এজেন্সি থেকে অর্থ নিয়ে তারা কাজ করেন। যারা এগুলো ফিনান্স করেন তারাও প্রভাব বিস্তার করেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমরা কিন্তু একদম স্পষ্ট বলতে পারি যে আমাদের সুশীল সমাজের কোন লোকটি আসলে কোন মতকে সাপোর্ট করবেন। যদি তিনি হন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি যদি হন কোনো কমিশনের চেয়ারম্যান, যিনি নিরপেক্ষ হওয়ার কথা, কিন্তু তিনি কিন্তু একটা পক্ষকেই সমর্থন করেন। এখানে ব্যাপার হলো যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা পিএসসির চেয়ারম্যান অথবা পেট্রো বাংলার
চেয়ারম্যান ইত্যাদি হন, তারা বাইরের সঙ্গে সংযোগ কম রাখেন। তারা রাষ্ট্রের ভেতরে বিভিন্ন পদ পজিশন পাওয়ার জন্য চেষ্টা করেন। সেই জন্য তাদের ভূমিকা অনেকটাই আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের সঙ্গে, বিএনপি থাকলে এটা নিন্দনীয় কিনা স্যার, এটা যে শিক্ষকদের, ডাক্তারদের, প্রকৌশলীদের, এটা নিন্দনীয়। কিন্তু শিক্ষককে বা এদেরকে নিন্দা করার আগে আমাদের আওয়ামী লীগ বিএনপিকে নিন্দা করতে হয়। কারণ যে প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছি, সরকার অটোনমি দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন করেছে, তার মূল স্পিরিটকে লঙ্ঘন করে একেবারে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের আইন করেছে তার মূল স্পিরিটকে লঙ্ঘন করে একেবারে বাংলাদেশের যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকার থেকে আরম্ভ করে আজ পর্যন্ত প্রত্যেকটা সরকার এই আইনের স্পিরিট লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে বাইরে বড় চাকরিতে নিয়ে যান, যেমন পিএসসির চেয়ারম্যান। এইটা কিন্তু যে শিক্ষকদের মতো সম্মানিত শিক্ষকদের মানে এটা করা গেলই বা কেন? তারা সমাজের সবচেয়ে, না, কথা হলো যে প্রলোভনের একটা সীমা আছে। যখন বড় প্রলোভন দেখানো হয় তখন সাধারণত মেরুদণ্ড সোজা রেখে চলতে পারে না, অন্তত আমাদের বাঙালি সমাজে তাই অবস্থা। আমরা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আমরা এই প্রলোভনের বিষয়টি এবং মেরুদণ্ড সোজা রাখার বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি যদি বলেন যে যেটি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলছিলেন যে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে এই যে সুশীল সমাজের বিভিন্ন অংশগুলিকে রাজনীতিবিদরাই ধ্বংস করার একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছেন, তার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই যে একই সঙ্গে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার সংসদ সদস্য পদে প্রার্থী, এভাবে কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকা সম্ভব কিনা, আমাদের দর্শকদের অনেকে জানতে চাইছে। আপনি যদি প্রথমে একটু বলতেন যে এই প্রলোভনের একটি প্রক্রিয়ায়। দেখুন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবুল কালাম সাহেব বলেছেন, কিন্তু আমি একটুখানি অন্যভাবে, দ্বিমত বলবো না, বাট অন্যভাবে কথা বলতে চাচ্ছি। আমাদের দেশের সুশীল সমাজের উত্থান উনি বলেছেন কবে থেকে, এই উত্থান হয়েছে কিন্তু 1975-এর পরে এইটা আস্তে আস্তে বেড়েছে। এই 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু সুশীল সমাজ আসলো কেন? এরা একটা গ্রুপ, তারা প্যাট্রোনাইজ করেছে, অনেকে সামরিক শাসনকে কিন্তু সমর্থন দিয়েছে, এ ধরনের বক্তব্য হয়েছে। যে একটু আজকে দেখেছেন মেজউদ্দিন সাহেব, তা তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা মনে হয় না তিনি একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কাজে এই যে জিনিসটা হয়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে আপনি সাবেক উপাচার্যের কথা বলছিলেন, বর্তমান উপাচার্যের রাজনীতি এভাবে বেড়েছে। বাড়ার পরে যেটা হয়েছে, তারা এখন একটা পলিটিক্সের বাইরে আর যেতে পারছে না। এবং যেটা বলছেন এনজিও থেকে, বিভিন্ন এনজিও বা ইন্টারন্যাশনাল কানেকশন আছে। এখন যারা আজকের সুশীল সমাজের কথা একটু আগে বললেন যে যারা সুশীল সমাজের মেজরিটি ইন ফেভার অফ কেয়ারটেকার গভর্নমেন্টের বক্তব্য রাখছেন বিভিন্ন সময়, এটার সম্বন্ধে আমার বক্তব্য এটা হলো যে তারা গো বাই দ্য উইন্ডস। তারা মনে করতেছে যে বাতাস বোধহয় ওইদিকে যাচ্ছে, যে আমরা সেদিকে ধাবমান হলাম, কিন্তু বাস্তবতার দিকে তাদের খেয়াল থাকে না। সেটা হচ্ছে এই বাস্তবতা, বলছে এইটার এই কথা পলিটিক্স না, বাস্তবতা এটা যে দেশের দশের মঙ্গল কোথা হবে। আরেকটা জিনিস হচ্ছে যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা দেশ করার জন্য, সেইখান থেকে বিচ্যুতি না ঘটে, সেই কাজটা যদি সুশীল সমাজ করতেন, তাহলে এবার সবচেয়ে আমাদের জন্য ভালো হতো। বেশির রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে এই রাজনীতিবিদদের প্রলোভনের কারণে সুশীল সমাজের এই অবস্থা কিনা, বা একটা বিচ্যুত অবস্থা কিনা, আর দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইছেন যে আপনার মতে বাংলাদেশের নিরপেক্ষ লোক কে হতে পারে বা কারা হতে পারে। যে আমার প্রথম প্রশ্ন হলো যে সুশীল সমাজ তো অত্যন্ত বিজ্ঞ, শিক্ষিত, সচেতন নাগরিক, প্রলোভনে তারা প্রলুব্ধ হবে কেন? প্রলোভনের ঊর্ধ্বে থাকার কথা তো। তারা তো বলছিলেন প্রলোভন কি সেই প্রলোভন, অনেক বিরাট প্রলোভনের কথা। আমার প্রশ্নটা হলো যে যদি প্রলোভনেই তারা প্রলুব্ধ হয়ে বিবেক বর্জিত হয়, তাহলে তো তারা সুশীল সমাজের অংশ দেওয়ার বা সমাজের অংশ হিসাবে আমি তাদের বিবেচনা করতে প্রস্তুত নই। সুশীল সমাজ তো সবকিছুর ঊর্ধ্বে থাকবে। মানবিক উৎকর্ষর মাধ্যমে তারা যেখানে অ্যাচিভ করেছে সেটা হলো এই প্রলোভনের ঊর্ধ্বে। তাহলে ওনারাও আমাদের মতো রাজনীতিবিদদের ক্যাটাগরিতে তাহলে চলে আসছে আর কি। সেখানে আলাদা ক্যাটাগরি যেটা বলা হয় সেটা তো করার কথা না। আর প্রলুব্ধের কথা আপনি বলেছেন, এবং যেমন হুমায়ুন সাহেব বলছেন, আজকে আমাদের একজন সাবেক বিসির কথা বলেছেন, বর্তমান বিসি যে কি করছে, রাস্তাঘাটে আবর্জনা পরিষ্কার সহ যে কোনো কাজেই ছাত্রলীগ থাকলে সেখানে যে ছবি তুলতে তার জোড়া আর মিলিমিলে তো মনে হয় না। সুতরাং সেটা একটা বিরাট ব্যাপার।
তো আর একটা প্রশ্ন আপনি তুলেছেন যে আমি মনে করি নিরপেক্ষতা না, এই যে সুশীল সমাজ বলেন বা রাজনীতি, দেশপ্রেম যদি একমাত্র মোটিভ থাকে এবং দেশের সামগ্রিক সকল মানুষের কল্যাণের কথা যদি ভাবেন, গরিব, অসহায়, হতদরিদ্র, নিঃস্ব, অন্ধ, খঞ্জ, এতিম, অনাথ সমস্ত মানুষ, আর এই দেশে দেখুন আজকে বৃষ্টির দিন, গতকাল পরশুদিন আপনি ঢাকা শহরের রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় যে কত লক্ষ লক্ষ লোক বৃষ্টি বেঁধে এই উপরে একটা সাধারণ পলিথিন পেপার দিয়ে শুয়ে আছে। 50 লক্ষর মতো লোক এখানে আছে। এই সুশীল সমাজ যদি রাস্তা বের হয় বা ইভেনকি রাজনীতিবিদরা এই বর্ষা বাড়ির মধ্যে বের হয়ে দেখে যে মানুষ কি অবস্থায় আছে, কি অমানবিক তাদের অবস্থা, তাদের কল্যাণের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক মুক্তির জন্য বা এদের সুশিক্ষার জন্য আমরা যদি কিছু করতে পারি কিনা, যেমন রাজনীতিবিদরাও যদি অনুপ্রাণিত হইতো, সুশীল সমাজ হতো, তাহলে বর্তমান অবস্থার সৃষ্টি হতো না। আমি মনে করি দেশপ্রেম, দেশের মানুষকে ভালোবাসা ব্যতীত সে আমি রাজনীতিবিদ হই, সুশীল সমাজের অংশীদারি হই, চাকরি করি, বাকরি করি, কিছুতেই প্রলোভনের হাত থেকে আমি নিরপেক্ষ লোক কিভাবে খুঁজে পাবেন? নিরপেক্ষ লোক একেবারে সমাজে নেই তা আমি বলবো না, তবে নিরপেক্ষ লোক সবই যে টকশোতে আসছে সেটা আমি মনে করি না। তার বাইরেও যথেষ্ট নিরপেক্ষ লোক বাংলাদেশে আছে এবং তাদেরকে বের করা সত্যিকার অর্থে যারা প্রলুব্ধ হবে না বিসি ডিসি ইত্যাদি হওয়ার জন্য, সেরকম লোক নাই আমি মনে করি না, যথেষ্ট আছে। তবে আপনার খোঁজে আছে কিনা স্যার? আমি নাম এখানে আপনার খোঁজে আছে কিনা সেটা বললে হবে না। আমার খোঁজে আছে, আমি মনে করি ডেফিনেটলি সেই লোক আছে, তবে তারা কিন্তু খুব নিজকে প্রকাশ করতে চায় না। আচ্ছা, তারা বরং নিজকে গোপন রেখে নিরপেক্ষভাবে সব কাজ তারা দেখতে চায়, করতে চায়। তাদেরকে সেই সুযোগ যদি দেওয়া হয় যে সত্যিকার অর্থে তারা সেখানে সুযোগ পাবে, তাহলে ডিফিকাল্ট সিচুয়েশন, রাষ্ট্রের ডিফিকাল্ট সিচুয়েশনে গণতন্ত্র রক্ষা করার জন্য, মানবাধিকার রক্ষা করার জন্য এবং আইনের শাসন রক্ষার জন্য তারা কিছু নিশ্চয়ই। স্যার, আমি একটু জনাব আবুল কাশেম ফজলুল হক আপনার কাছে জানতে চাইবো যে নিরপেক্ষ লোক খুঁজে পাওয়া আসলে কিভাবে সম্ভব এখন? যদি একটা কথা বলি, নিরপেক্ষতার দাবি তো সেই 80-র দশকের প্রথম দিক থেকেই আরম্ভ হয়েছে এবং নিরপেক্ষতার জন্য একটা ফর্মুলা তৈরি করে দেওয়া হয়েছিল ত্রয়োদশ সংশোধনীতে। এবং ত্রয়োদশ সংশোধনীতে বিষয়গুলো খুব পরিচ্ছন্নভাবে, বিস্তারিতভাবেই লেখা হয়েছিল। তারপরেও একটা পর্যায়ে এসে আমাদের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব প্রধান উপদেষ্টার দায়িত্ব নিজের হাতে নিলেন এবং সবটা হচপচ হয়ে গন্ডগোল হয়ে গেল। তো ওই রকম নিরপেক্ষতার একটা ফর্মুলা বের করলে লোক পাওয়া যাবে, কিন্তু ফর্মুলাটা বের করাই তো এখন দুঃসাধ্য হয়ে গেছে। ত্রয়োদশ সংশোধনীতে সবটাই পরিচ্ছন্নভাবে লেখা ছিল, আর পঞ্চদশ সংশোধনীতে নির্বাচন সম্পর্কিত ব্যাপারগুলো অল্পই লেখা আছে, খুব ইনএডিকুয়েট, যে কারণে ইনি বললেন যে এইবারের পার্লামেন্টে সেই বিধিগুলো তৈরি করতে হবে। ত্রয়োদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী ঠিক রেখেও এটা করা সম্ভব, আর এটা বাতিল করে অন্যরকম করাও সম্ভব। পঞ্চদশ সংশোধনী ঠিক রেখেও মানে নির্বাচন কি প্রক্রিয়ার মধ্যে হবে, ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে হতে পারে, এগুলো করা সম্ভব। কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা জায়গাতে একেবারেই অসহিষ্ণুতা দেখে, সেটা হলো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো অবস্থাতেই বিএনপি রাজি হবে না ইন্টারিম কোন গভর্নমেন্টের ফর্মুলায়। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকেন, আওয়ামী লীগেরই অন্য কেউ প্রধানমন্ত্রী হয়ে একটা ইন্টারিম গভর্নমেন্টের ফর্মুলা তৈরি করা হয়, যেটা পঞ্চদশ সংশোধনীতে লেখা নেই, সেরকম করা হয়, তাহলে এখনো আপোষের সম্ভাবনা আছে। কিন্তু ক্ষমতাসীন সরকারকে এবং প্রধানমন্ত্রীকে অনেকখানি নমনীয় হয়ে এবং দলীয় কর্তৃত্ব কিছুটা অন্তত ছেড়ে সম্মতিতে যেতে হবে। এতটা নমনীয় কি আপনি হবেন স্যার, যেটা আশা করছেন? আমি এই প্রশ্ন উত্তর দেব, তার আগে একটু কথা ভাই রফিক সাহেব বলছেন বর্তমান উপাচার্য সম্বন্ধে, আরফিন সিদ্দিক সম্বন্ধে। কথাটা হচ্ছে যে আপর্জনা উদ্বোধন করতে যায়, এটা কিন্তু আমার মনে হয় তার মুখে এটা সাজে না। আমি যেটা বলতে চাচ্ছি, এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। বেশ 3-4 মাস আগে তখন হাইকোর্টের বিচারপতি ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক, তখন তার কোর্টে একটি বই লেখছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, সেখানে বাংলাদেশ ইতিহাস সম্বন্ধে যেভাবে লেখা হয়েছে, ডিস্টরশন অফ হিস্ট্রি, ইতিহাসে বিকৃত করা হয়েছে, স্বাধীনতা ঘোষক সম্বন্ধে বিকৃত করা, বঙ্গবন্ধুর সম্বন্ধে বিকৃত করা হয়েছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্যাট বোর্ড, তাকে কোর্টে ডাকা হয়েছিল। তো সেই সময় যে কথা উনি বলেছেন সেটাও কিন্তু ডিস্টরশন অফ দ্য হিস্ট্রি করেছেন, এবং তাকেও কিন্তু বিতর্কে উঠতে, আমি সে কথা বলতে চাচ্ছিলাম না। আর আপনি যেটা একটু আগে যে প্রশ্ন করছেন, যেটা যে
নমনীয় হবেন কিনা? এখন শুনেন, যে উনি বলছেন যে অনমনীয় ব্যাপারটা নয়, ব্যাপারটা হলো কি, আমি একটু পেছনে যে বারবার এই কথাটা কিন্তু এইখানে এসছে, বিভিন্ন চ্যানেল এসছে, সেটা হলো ভাইয়ের উত্তরে আমি বলতে চাচ্ছি যে এই যে পঞ্চদশ সংশোধনী, এই সংশোধনী কিন্তু আওয়ামী লীগের দলীয় কোনো ম্যানিফেস্টো বা দলীয় মহাজোটের কোনো ম্যানিফেস্টো বা প্রোগ্রামের কিন্তু ফসল নয়। এটা সর্বোচ্চ আদালতে মেজরিটি জাজমেন্টের একটা প্রতিফলন। এবং এটা করার আগে 2.5 মাসের মতো দেরি করা হয়েছে। তাদের মতামত নেবার জন্য বিরোধী দলের সাথে আলোচনা করতে একাধিকবার আমন্ত্রণ জানা হয়েছে, এবং এই পর্যন্ত বলা হয়েছে যে আপনারা যদি আপনি সংসদে নাও করতে চান, আপনারা সংসদের বাইরে আলোচনা করতে পারেন, এই কথা বলা হয়েছে। কিন্তু সেখানে তারা কর্ণপাত করেনি। তারপরে এই সংসদে পাশ হয়ে গেছে। ইট ইজ নাও, আমাদের ভাষা যেটা বলি, উনি বলবেন এটা, মানে ইট ইজ পাস্ট এন্ড ক্লোজড। এই সিচুয়েশন আমাদের কাছে কিন্তু আছে। এখানে আজকে যে কথাটা আপনি বলছেন যে, বা রফিক সাহেব যে বলতেন, উনি নিজে ওয়ান অফ দি বেস্ট লয়ার অফ দি কান্ট্রি অন কনস্টিটিউশন ল, যেটা আমি অন্ততটা না, সেটা হচ্ছে যে আজকে যদি একটা বিল, ওনারা যেটা বলছেন যে আমরা সরকারি দল একটা বিল আনবে পার্লামেন্টে, এনে ওই যে আজকে যদি একটা বিল, ওনারা যেটা বলছেন যে আমরা সরকারি দল একটা বিল আনবে পার্লামেন্টে, এনে ওই ক্যারেক্টার গভর্নমেন্টের কনসেপ্টটা যেটা ছিল সেইখানে ফেরত যাবে। দ্যাট মিনস আমাদের আইনের ভাষা যেটা ওই আল্টাভেরিজ যেটা ঘোষণা হয়েছে, ইন্টারভেরিজ করা লাগবে। তখন আপনি চিন্তা করেন, এটা তো অসম্ভব। এই জন্য বলছি, আজকে অ্যাজ এ সিটিজেন আপনি যেই মুহূর্তে এরকম একটা বিল উদ্যোগ নেবে, তখন যদি অ্যাজ সিটিজেন আপনি কোয়েশ্চেন করেন কোর্টে যে হাউ ক্যান ইউ, যেখানে হাইয়েস্ট কোর্ট বলেছে এটা খুবই আগেরটাতে এটা ফিরে জবাব যাওয়া, জি, আমরা এটা বিরতি আগেরটাতে ফিরে যাওয়া সম্ভব হবে না, এটা বলছি তো সম্ভব না। জি, ব্যারিস্টার রফিকুল ইসলাম এটা জবাব দিবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরবো, কিন্তু আমার একটা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনার কাছে প্রশ্ন আছে যে প্রধান বিচারপতি ABM খায়রুল হক যখন রায় দিচ্ছেন তখন এটা বলছেন এটা আল্ট্রাভাইরাস টু দি কনস্টিটিউশন, কিন্তু তখন এই কথা বলে উনি আবার এটা বলতে পারেন কিনা যে এটা দুইটা টার্ম থাকবে, ওইটাও তো সেটা কি, সেটা আমি বলি যে এটা কি কনফ্লিক্টিং হয় কিনা? না, এটা কেন বলছি আমি, এটা পরবর্তীতে জাজমেন্ট, রিয়েল জাজমেন্ট যেটা হয়েছে, এন্টায়ার জাজমেন্ট, সে তার তখন এটা ক্লারিফাই করছেন যে এটা করা, এটা বলা হয়েছিল কিন্তু এটা সম্ভব না, এই জন্য ইট উইল ডিস্ট্রয় দ্য স্পিরিট অফ দি হোল কনসেপ্ট অফ জাজমেন্ট। বলা হয়েছিল সম্ভব না কিরকম, সেটা আসলে আমরা একটু বিরতির পর ফিরে এসে একটু শুনি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যেমনটি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলছিলেন যে আদালতের এই রায়ের পরে আর কোনো সুযোগ থাকে কিনা যে তত্ত্বাবধায়ক সরকার আদালতের রায় নিয়ে তো সবচেয়ে বড় প্রশ্ন। আদালত এই রায়টা যখন শুনানি করেছিল, আপনারা জানেন 7 জন এমিকাস কিউরির মধ্যে 6 জনই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন, এবং শুধু সেখানেই থামানো হয় নাই। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের, মানে অ্যাটর্নি জেনারেল যিনি, তিনি কি বলেছেন আপনি পড়ে দেখেন। যে 8 জনের মধ্যে 7 জনই বলেছেন। না, উনি কি বলেছেন সেটা দেখেন না, তার বক্তব্যটা কি কারণে তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত। যে উনি বলেছেন ভারতীয় কমিশনের মধ্যে জাজমেন্টে যেটা করেছে, সামারি জাজমেন্ট হ্যাজ বিন ডেলিভার্ড বাই মিস্টার খায়রুল হক, the open court. I was present there and my learned friend Mr. Yusuf Hussain also was present there. সেই সামারি জাজমেন্টে আরো 2 বছর সময় লাগছে। 10th and 11th parliament election may take place under 13 amendment এর যে কনস্টিটিউশন করছিল তার ভিত্তিতে 13th amendment শব্দটা ইউজ আছে, এবং সেই অনুসারে পার্লামেন্টের নতুন আইনের কথা তিনি বলেছিলেন, আর সেটা জাস্টিফাই করেছিলেন ডক্টরিন অফ নেসেসিটির ব্যাখ্যা, যা আমি আল্ট্রাভাইরাস যে শব্দটা উনি বললেন, বাট ডক্টরিন অফ নেসেসিটিতে এটা সম্ভব হতে পারে, এবং সেই জন্যই কিন্তু তিনি ডক্টরিন অফ নেসেসিটি এনে রোমান কতগুলি শব্দ ব্যবহার করে জাস্টিফাই করেছিলেন একটা। কিন্তু সবচেয়ে ফানি এন্ড ইন্টারেস্টিং থিং হলো যে আফটার 16 মান্থস অফ দিস জাজমেন্ট, তিনি যখন হি ইজ নো মোর দি চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি, দ্যাট ইজ তিনি ফাংশনাস অফিসে গেছে, হি ইজ নট ফাংশনিং অ্যাজ এ চিফ জাস্টিস, সেখানে এসে তিনি জাজমেন্টের ওই পার্টটা নন পার্টি কেয়ার, আমাকে শেষ করতে দেন, নন পার্টি কেয়ারটেকার শব্দটা বাদ দিয়ে দিলেন, অর্থাৎ 30th amendment হোল স্পিরিট হ্যাজ বিন চেঞ্জড বাই হিম। যেই কারণে এই জাজমেন্টের, এই আপনি জাজমেন্টটা পড়ে দেখেন, হোয়াট জাস্টিস ওয়াহাব হ্যাজ সেড, হি ইজ সেইং ইট, একজন জাজ বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসও একই কেউটে জাজমেন্ট দেওয়ার মধ্যে জাজ একজন বলেন আই মে ডিসএগ্রি, ডিসেন্ডিং জাজমেন্ট যা বলা হয়, কিন্তু ইট ইজ এ ক্লিয়ার ডেভিয়েশন, হি সেইড is a clear deviation of Khairul Haq judgment which he pronounced in the open court. এই জাতীয় বক্তব্য কখনো আসে না। এই বক্তব্য আসছে তার কারণ হলো চিফ জাস্টিস খায়রুল হক সাহেব
তার নিজের জাজমেন্টকে ডেভিয়েট করেছে, এই কথাটা ওনার সঙ্গে বসে 7 জন আরেকজন জাজ মানে জাস্টিস ওয়ামে বলেছেন, এবং তার সঙ্গে এগ্রি করেছে 2 জন, মানে 3 জন কিন্তু ব্যারিস্টার রফিকুল ইসলাম আপনি বলছেন আমি যে আসছি যে হি হ্যাজ নো রাইট টু ডু, এবং ইন মাই অপিনিয়ন যেটা আমাদের 16 ইয়ারের রিপোর্টেড কেস, জাস্টিস কর্নেলিয়াস এজ চিফ জাস্টিস মিটিং ওইটা মানে ওই বেঞ্চ ডিসাইড করেছিল, সেখানে বলেছে জাজমেন্ট দেওয়ার পরে, ডেলিভার্ড যাওয়ার পরে এতদিন পরে রিটায়ার পরে জাজমেন্ট যে দেওয়া হয়, it is not a judgment in the eye of law. আমি মনে করি যে এই জাজমেন্টের চেঞ্জ থিং করলেন জনাব খায়রুল হক সাহেব only to satisfy Sheikh Hasina he has done it. Because আমার একটা প্রশ্ন ছিল, because I shall have to complete this part because that's very interesting. এটা হলো যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না করলে কোনো লাভ হবে না। উনি একটা ফর্মুলা বলছেন যে আমার করছে এটা হলো এই জাজমেন্টের ডেভিয়েশন খায়রুল হক সাহেব বলছেন আইনগতভাবে লিগ্যালি হি হ্যাজ নো রাইট জাজমেন্টকে চেঞ্জ করতে, পয়েন্ট পুরোপুরি ক্লিয়ার। রিভিউ করতে হবে, রিকল করতে হবে, উইদাউট রিকলিং আমি রায় থেকে is illegal. আমি রায় থেকে একটু পড়ে শোনাতে চাই আপনার বক্তব্যটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। শর্ট জাজমেন্টে উনি বলেছিলেন যে the election of the 10th and the 11th parliament may be held under the provisions of the above mentioned 13th amendment on the age old principles. আপনি বলছেন যে ডেভিয়েশন করছেন, কিন্তু আমরা বিস্তারিত জাজমেন্টে কিন্তু পাচ্ছি সংবিধান ত্রয়োদশ সংশোধন আইন 1996 অসাংবিধানিক অবৈধ হলো জাতীয় সংসদ হওয়ার বিবেচনা সিদ্ধান্ত অনুসারে উপরে বর্ণিত নির্দেশাবলী সাপেক্ষে 10ম ও 11ম সাধারণ নির্বাচনকালীন সময়ে প্রয়োজন মতে নতুন ভাবে আগেও পড়ছেন, এটা পুরোটার উপরে জাজমেন্ট আরো আছে, লাইন বাই লাইন পড়ে আমি লাইন বাই লাইন পড়ছি, ওইখানে লাইন বাই আপনি পড়েন না, আগের বারে একই কাজ করেছেন, আপনাকে আমি বলেছি ওই জায়গায় আছে এক জায়গায় যে ইলেক্টেড শব্দটা যেটা আপনি সব সময় বলেন, জি প্রয়োজন আমি কিন্তু রায় থেকে পড়তেছি, আমি ইয়ে করছি না, ওইটাই হাসিনার ভিত্তি যে এখন আমি আর ইলেক্টেড ছাড়া মানি না, ওই রায় থেকে প্রজয় আমি একদম পড়তেছি, রায় থেকেই পড়তেছি। সংবিধান ত্রয়োদশ সংশোধনী আইন 1996 অসাংবিধানিক অবৈধ হইলো। আমি এই প্রশ্ন আপনাকে করতে চাই যে রায়ে যদি এটা আপনি মানেন যেটা রায় আছে, তাহলে আপনি এটা বাদ দিলেন কেন? জাতীয় সংসদের বিবেচনা সিদ্ধান্ত অনুসারে উপরে বর্ণিত নির্দেশাবলী সাপেক্ষে 10ম ও 11ম সাধারণ নির্বাচনকালীন সময়ে প্রয়োজন মতো নতুন ভাবে ও আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। That is this, the whole thing has been left to the parliament. হ্যাঁ, সম্পূর্ণ এই যে শর্ট জাজমেন্ট আছে, প্লিজ যেতেই হবে। না আমি বলি এখানে যে শর্ট জাজমেন্ট যেটা রফিক সাহেব বারবার বলতেছেন, সেখানে আপনি যদি কথা বলেন তা আমি বলতে পারবো না, আপনার সাথে কথা বলি না। সেখানে পরিষ্কার আমি বলতে চাচ্ছি সেটা শর্ট জাজমেন্টের সর্বশেষ কথাটা কিন্তু এটা যেটা ব্রড জাজমেন্টে আছে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট এই রেসপেক্টে, whether it will be done or otherwise accepted amicus, যেটা উনি বলছেন। আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে এই অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করার আগে কিন্তু এই কারণেই 2.5 মাস পর্যন্ত তাদের ডাকা হয়েছে যে এটা তারা যদি একটা বিকল্প প্রস্তাব থাকতো যে আমি ব্যাপারটা বুঝতেই পারছি না যে আপনি যদি যে রায়ের কথা বলছেন সেই রায়ের মধ্যে এজ ওল্ড প্রিন্সিপলস এর কথা বলে, ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে যে দুটি নির্বাচন করার জন্য পার্লামেন্টের কাছে এপিল করলেন চিফ জাস্টিস, সেটা আপনারা কি করে বাদ দিলেন? এপিল করছে এটা জাজমেন্টের পার্ট অফ দ্য জাজমেন্ট, শর্ট জাজমেন্ট, কিন্তু কথা হচ্ছে আপনারা তো শর্ট জাজমেন্টের ভিত্তিতেই সেটা আসছে, ওই শর্ট জাজমেন্ট হয়েছে তো সেখানে শর্ট জাজমেন্ট নিয়ে যখন বসা হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করেছে এবং পার্লামেন্টে তাদের বলা হয়েছে বারবার, তারা তো এই কথাগুলো আজকে কিন্তু আমার মনে হয় সেই সময় এসে বলতে পারতেন সেটা না, সেটা ওনাদের বলতে হবে কেন? আপনাদের ইন্টেনশনটা একটু ইয়া মনে হচ্ছে না, একটু বলে দাও। উই ওয়েন্ট বাই দ্য জাজমেন্ট ইটসেলফ, জাজমেন্টের মধ্যে তো ওইটা ছিল যে ছিল, কিন্তু আমরা মনে করি আমি কেন বলি কারণটা বলি প্লিজ, আমি বলি কারণটা হলো না, কারণটা হলো এই যে যদি ওটা আমরা কনসিড করতে পার্লামেন্ট, তাহলে তারা লোকে একটা আলট্রাভেরিস কে ইন্টারভেরিস অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। এই জন্য সেটা তো জাজ বলছেন তো, যেটা সাংঘর্ষিক এখানে খায়রুল হক সাহেব যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের মধ্যেই একটা ওপেনিং রেখেছেন যে পার্লামেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং কোর্ট, সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিতে পারে না এবং সেটা পার্লামেন্টের উপরে ওইভাবে বাইন্ডিং হবে না। এমন জটিল একটা ব্যাপার যে পার্লামেন্টই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এবং পার্লামেন্টও যদি না পারে তাহলে গণভোটে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এইরকম একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন এখানে অন্য একটা কথা বলি, পঞ্চদশ সংশোধনীতে নির্বাচন সংক্রান্ত ব্যাপার ছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে, অনেক বিষয় আছে না, রাইট? তো এটা তো বিএনপি প্রথম থেকেই মেনে নেয়নি। যখন পঞ্চদশ সংশোধনী পার্লামেন্টে পাশ করা হলো তখন থেকে এর বিরোধিতা করেছে। 2-3 দিন আগেও বেগম খালেদা জিয়া এক সাংবাদিকদের সামনে বলেছেন
যে আমরা ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী বাতিল করব। মধু সাহেব বলছে। মওদুদ সাহেব বলছেন আমরা ক্ষমতায় গেলে, এটা তো অন্যরকম ব্যাপার। পার্লামেন্ট অনেক ক্ষমতাবান, কোর্ট সুপ্রিম কোর্টের চাইতেও অনেক ব্যাপারে পার্লামেন্ট ক্ষমতাবান, কোনো কোনো ব্যাপারেই সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। না অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমি আপনার কাছে চাইতে চাই, আপনি একজন ন্যায় শাস্ত্রবিদও বটে, যদি আপনি বলছেন যে এখানে পার্লামেন্টের ক্ষমতা চূড়ান্ত, তো এবং এটাতে হাইকোর্টের বা অ্যাপিলেট ডিভিশনের সেই অর্ডার দেওয়ার ক্ষমতা নাই, যেটা নাই সেটার ব্যাপারে উনি তাহলে নাক গলাচ্ছেন কেন? তিনি বলছেন কেন যে আমাকে এই দুইটা এটা করতে হবে? সেটা আমার মনে হয় যে একটা ন্যায় শাস্ত্র অধ্যয়ন করলে আমরা করতে পারি। সীমার বাইরেও একজন বিচারক চলে যেতে পারেন, এবং সীমার বাইরে যেতে হচ্ছে একজন বিচারকের যে কারণে, সেটাকে কি অনার করা উচিত ছিল না পার্লামেন্টের? হ্যাঁ, অবশ্যই করা উচিত ছিল, যে কারণে আমরাও বললাম এবং যে কেউ বলবেন যে পার্লামেন্টের জন্য বেশ কিছু ব্যাপার ওপেন রাখা হয়েছে। পার্লামেন্ট এই যে কথাটা খায়রুল হক সাহেবের, যে আগামী দুটো নির্বাচন এই ব্যবস্থায় করা যেতে পারে, এটা ওই ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা রফিক সাহেব বললেন। আমি বলি পায়াস উইশ, কিন্তু অ্যাডভোকেট আপনি যে পায়াস উইশ বলছেন, একই মানে নিউমেরিক দিয়ে একে বলা হলো যে এটা বাতিল করা হয়েছে, দুইয়ে বলা হলো যে এটা আলট্রাভাইরাস করা হয়েছে, তিনে বলা হলো যে দুইটা করতে পারে, আপনি এটারে আলাদা করতে পারলেন কেমন? এটা পায়াস উইশ, এটা অর্ডার না। পায়াস উইশ বলছে এইজন্য, এইজন্য বলছি আমি, বলি আপনি পায়াস উইশ বলছে এইজন্য যে তাদের যারা বিচারপতি তাদের মাথায় যে কাজ করছে যে মেজরিটি বলবো, তারা ভাবছে যে ঠিক আছে, তারপরে যদি পার্লামেন্টকে ছেড়ে দেয়, যদি তারা দুইটা টার্ম, পায়াস উইশ বলছে এই জন্য যে ঠিক আছে যদি চট করে চলে যাবো, তার ট্রানজিশনারি পিরিয়ডের জন্য এটা বলতে পারেন, বাট ইট লেফট টু দি পার্লামেন্ট টু ডিসাইড, কারণ আলটিমেটলি তারা ঘুরেই ফেলেছে, তার সাংঘর্ষিক বলে ফেলেছে, সেইখানে তো আবার সাংঘর্ষিক নয় বলে দুইটা যেটা সরাসরি যায়নি, এটা পায়াস উইশ ওই জন্য বলছি আমরা। শর্ট অর্ডারের অবশ্য মেজরিটি না জাজমেন্ট না, সবাই একই ধরনের অর্ডার বলে দুইটা যেটা সরাসরি যায়নি, এটা পায়াস উইশ ওই জন্য বলছি আমরা। শর্ট অর্ডারের অবশ্য মেজরিটি না জাজমেন্ট না, সবাই একই ধরনের অর্ডার। আমি বলি যেটা শর্ট অর্ডারের পরবর্তী অর্ডার যেটা রফিক সাহেব বলছে 16 মাস পরে, সেই ফুল টেক্সট জাজমেন্ট যেটা ফুল টেক্সট জাজমেন্ট, সেখানেও কিন্তু মেজরিটি হ্যাভ সাইন্ড ইট, কাজে এটা বলা যাবে না কোনো অবস্থায় খালি রাখছে একাধিক না, কিন্তু সেই জাজমেন্ট আপনারা অবশ্য মানেন না। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার কথা হবে আপনাদের সঙ্গে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশের জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম। আপনার কাছে যদি একটু জানতে চাইতাম যে এই মুহূর্তে উত্তরণের জন্য সবচেয়ে আগে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন, এবং যেটা গ্রহণযোগ্য হবে সবার পক্ষে? রাজনীতিবিদদের সকলকেই মনে করতে হবে যে গণতন্ত্রের বিকল্প কিছু নেই এবং নির্বাচনের বিকল্প কিছু নেই। নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনের তো কারো সুযোগ নেই, এবং সেই নির্বাচন করতে হলে প্লেন ফিল্ড, মানে সকলের, যাতে করে যারা এই ফিল্ডে খেলবেন সমতল ভূমিতে সকলে খেলার সুযোগ পায়। আপনি একজনকে সমতল ভূমিতে, উঁচু ভূমিতে দিয়ে দিবেন, তার সমস্ত সুযোগ সুবিধা, গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে প্রিভিলেজেস, ফ্ল্যাগ থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে আপনি যাবেন, আরেকজন কোনো সুযোগ পাবে না, সে কি করে খেলবে? এক। দুই হলো কোন ডিসিএসপি, যারা ইলেকশনে, আমাদের দেশে কিন্তু ইলেকশন কমিশনের সমস্ত পোস্ট নাই, সমস্ত কর্মচারী নাই যে তারা ইলেকশনটা কন্ডাক্ট করে। ইলেকশন কন্ডাক্ট করার জন্য তারা নির্ভর করছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, পুলিশ বাহিনী থেকে শুরু করে ডিসি থেকে আরম্ভ করে সকলের উপরে। এখানে বলেন তো মন্ত্রী পরিষদের সদস্য আছেন, আপনি যাবেন, একজন এমপি আছেন, কোন ডিসিএসপি মাথায় কয়টা মাথা আছে তাদের, যে তারা তাদের এই কথাগুলি শুনবেন না? সে অবস্থাটা যদি থাকে, যেই কারণে আমি মনে করি ওই কারণে, মানে যেই জন্য তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন শুরু থেকে যেটা হয়েছিল, এরপরে যদি সরকার এটা না উপলব্ধি করে, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে, সাংবিধানিক সরকারের ভবিষ্যৎ কি হবে, এ সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। ইভেন কি মহাজোটের অংশীদার এরশাদ সাহেব বলেছেন যে এই অবস্থায় হয়তো নির্বাচনও হবে না, গণতন্ত্র টিকবে না, মানে সবার। তো সেই জন্য অ্যাটলিস্ট আমি মনে করি সরকারের বেশি দায়িত্ব, এবং অ্যাবসলিউট মেজরিটি, ব্রড মেজরিটি যাকে বলা হয়, তাদের পার্লামেন্টে রয়েছে, এটা অ্যাকোমোডেট করে প্লেন ফিল্ডের কথা তাদের ভাবতে হবে। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, প্লেন ফিল্ডের প্রসঙ্গটা আসছে। রফিকুল ইসলাম, যে প্লেন ফিল্ডের তো ইংরেজির ব্যাপার, আমি বলছি সমপর্যায়ে একটা, সেটা যেভাবে ইন্টারপ্রেট করে উনি বলছে লেভেল প্লেন ফিল্ড আর কি। যাই হোক, আমি মনে করি যে আমরা যে আপনার প্রশ্নটার মূল তথ্যটা বা মূল কেন্দ্রবিন্দু হলো যে হাউ টু রিজলভ দি প্রবলেম, অর্থাৎ এইটা উত্তরণ উপায় কি। আমি মনে করি যে কথাগুলি উনি বলছেন, যে একটু আগে যেটা বললেন লেভেল প্লেন ফিল্ডের যে ব্যাখ্যা দিলেন, এটা নিয়ে কিন্তু ওই যে ডায়ালগের কথা আমরা বলছি, আলোচনা,
সেইটা কিন্তু তারা এরকম একটা প্রস্তাব দিতে যে কথা ব্যাখ্যা দিলেন, এটা করার জন্য আমরা তাহলে পরে আমরা নির্বাচনে আসার জন্য চিন্তা ভাবনা করবো। এই জিনিসটা না হবে, ডায়ালগ হ্যাজ টু বি ডান। এটা আমি মনে করি যে উত্তরণ একটাই উপায়, যে কথাগুলি তারা এখানে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, আপনি কি যে ডায়লগটা যে অবশ্যই করতে হবে সেটা কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেরকম মনে করেন? আমি বলি আপনাকে, জি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার ডায়ালগ মানে করার জন্য প্রস্তাবনা দিতে, এবং আমরা মনে আছে এপ্রিল মাসের শেষের দিকে আমাদের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন যে একটা প্রস্তাব দিয়েছে, আমরা চিঠি দিচ্ছি। ঠিক একদিন পরে 2 দিন পরে আপনি খেয়াল করবেন মাননীয় বিরোধী নেত্রী বললেন যে 48 ঘন্টা একটা আলটিমেটাম দিয়ে বসে, কোনো আলোচনার দরকার নেই, 48 ঘন্টার মধ্যে দাবি না নিলে শেষ, দেশ থেকে পালিয়ে যাবো আমরা। এই কথা বলার পর তো আলোচনা সেখানে আসেনি, কিন্তু সেখানে আমি যেটা বলতে সরকারি দলের দায়িত্বের কথা বলেছিলেন যে সেটা না, আমি তো বললাম সেটা আমরা করেছি। এখন এটা আর করবেন কিনা না, করা শেষ। বিভিন্ন দেশের বাল্টিমোরের কথা বলছে, দায়িত্ব পালনের ইয়া কি শেষ না আরো করবেন? আমি বলছি আমরা কি এই মহাসচিব এসেছেন, তিনিও কথা বলেছেন, আমাদের সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস, তারপরে একজন সিনেটর আসছেন, সবাই। সেখানে আমার মনে হয় যে তারা যে কথাটা, আমি যে কথা বলছেন এখানে রফিকুল ইসলাম সাহেব, এই প্রস্তাবনা যেটা আমরা বলেছিলাম দেন, যখন তারা আলটিমেট দিয়েছেন বল ইজ ইন দ্য কোর্ট, তারা একটা প্রস্তাবনা দিই। রাইট, আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি। জনাব আবুল কাশেম ফজলুল হক, আপনি যদি শেষ কথা বলেন আর কি। আসলে সমাধানের কোনো উপায় দেখছি না। এই নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি নিয়ে অনেকগুলো শক্তি একসঙ্গে কাজ করছে। এখানে আওয়ামী লীগ তার সহযোগী দলগুলো আছে, বিএনপি তার সহযোগী দলগুলো আছে, সিভিল সোসাইটিগুলো আছে, ইন্টেলেকচুয়ালরা, তার উপরে আছে ইউএস এমবেসি, ব্রিটিশ হাই কমিশন, ফরাসি এমবেসি, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, চাইনিজ এমবেসি পর্যন্ত কথা, চাইনিজ এমবেসি যারা কথা বলে না তারাও কথা বলেছে, ইউএনওর সেক্রেটারি জেনারেল কথা বলেছেন। এই যে বাইরের শক্তিগুলো, এর মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ফাইনালি এই নানামুখী বিরোধের মধ্যে সিদ্ধান্ত নেবে। এর হাত থেকে স্বাধীনতা রক্ষা করার এবং আমাদের জাতির ভেতরকার কোনো শক্তির পক্ষে সিদ্ধান্ত নিয়ে সমস্যা সমাধানের কোনো উপায় কোনো দিক থেকেই খুঁজে পাই না। এই অবস্থায় আমাদের একটা দীর্ঘস্থায়ী প্রোগ্রাম নিয়ে জাতীয় রাজনীতির উন্নতির, গণতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করা দরকার। এটা যদি বুদ্ধিজীবীদের মধ্য থেকে পরিকল্পনা চিন্তা আসে তাহলে ভালো। এটা আওয়ামী লীগের ভিতর থেকে যদি আসে ভালো, বিএনপির ভিতর থেকে আসে ভালো। আমরা আশা করব যে এই চিন্তাটা সবার মধ্যে থেকে আসবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।